আর প্রতিদিন অন্তত একটা দুটো করে সাপ বের হতো গাছের নিচ থেকে। আগে তো প্রতি জায়গা পড়েছিল ফাঁকা সব। প্রথম পরীক্ষায় ফেল করেছিলাম, এটা আমার জীবনের প্রথম ফেল আর কি কোনো পরীক্ষায়। এটা ওস্তাদের বাসা। আমাদের বাড়ি বলতে আসলে যেই বাড়িতে আমরা ছিলাম ছোটবেলায়, সেই বাড়ি বলতে এটাই আমাদের বাড়ি, যেখানে আমাদের শৈশব কৈশোর সব পার হয়ে গেছে এই বাড়িতেই। এখন আর আমরা এখানে থাকা হয় না। আমি এমন একজন উদ্যোক্তার সাথে তাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যিনি আশা করি আপনাদের এই প্রয়োজনটা, যে রাজশাহী শহরে আপনাদের একটি বাসা হোক বাড়ি হোক, এই প্রয়োজন পূরণে তার এই চিন্তা এবং তার এই চেতনা কাজে লাগবে। আশেপাশে কোথাও কোনো বাসায় গান হলে আব্বু করতো কি, আমাকে পাঠাই দিত যে যাও ওই বাসায় গিয়ে বলে আসো যে গানটা যেন থামায়। আপনাকে লোন দিচ্ছে, আপনি মোটরসাইকেল নেন, আপনাকে লোন দিচ্ছে, আপনি গাড়ি নেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ব্যয় বাড়াবে। নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। যে আসলে রাজশাহীতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি থাকতো, যারা বিশ্বস্ততার জায়গা থেকে আমাদের প্লট হোক, ফ্ল্যাট হোক ইত্যাদির ব্যবস্থা আমরা তাদের সাথে করতে পারবো। আর ভালো কোনো পেশা পায়খানা করার ব্যবস্থাও ছিল না, মাটির মধ্যে গর্ত করে ওই পুরাতন গ্রাম অঞ্চলে যে ব্যবস্থা থাকে ওইটা ছিল। এখান থেকে 2 কিলোমিটার দূরে আমচত্বর, এখান থেকে 2 কিলোমিটার দূরে বিমানবন্দর। ফ্যামিলি নিয়ে একটা ভালো পরিবেশ খুঁজছে, সেই আমরা যুক্ত আছি সেটির সাথে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টের কথা। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোক্তা যাদেরকে আমরা কর্জে হাসানা দিয়েছি, সেই সমস্ত উদ্যোক্তাদের ধারাবাহিক তাদের ব্যবসা, তাদের উঠে আসার যে গল্প, সেগুলো শোনাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের আর এক দিনী ভাইয়ের কাছে যাব, যিনি আসলে আমার শৈশব এবং কৈশোরের দাওয়াতি কাজের সঙ্গী বলা যায়, সহযোগী বলা যায়। যখন একদম ছোট অবস্থায় দাওয়াতি কাজ করতাম, তখনকার কিছু ঘটনা, কিছু স্মৃতি তার সাথে সম্পৃক্ত আছে। আলহামদুলিল্লাহ তিনি এখন স্বাবলম্বী অবস্থায় ব্যবসা করছেন এবং ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছেন। তো আমরা ব্যবসায়ীদের বিভিন্ন বিপদ আপদের ক্ষেত্রেও কর্জে হাসানা দেওয়ার বিষয়টি আপনাদের তুলে ধরেছি। তো আজকে আমরা আমার সেই শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত উত্তর নওদাপাড়ার পণ্ডিত চত্বর, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদের দিনী ভাই আব্দুস সামাদ তার উঠে আসার গল্প এবং তার ব্যবসা জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের সবসময় ড্রাইভার আমাদের দুইজন, আব্দুল খালেক এবং মাসুম। তো কেউই না থাকায়, কেননা টানা প্রোগ্রামের শিডিউল চলতেছে, তো কেউই না থাকায়, যেহেতু কাছেই আমার নিজেরই এলাকা, এই জন্য আমি আজকে গাড়ি চালাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে গাড়ি চালানো শিখেছিলাম সৌদি আরবে। যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমার একটা ভাঙ্গাচোরা গাড়ি ছিল, যে গাড়ির কোনো এসি ছিল না, কিছুই ছিল না, কোনো মতে চলতো আর কি। তো ওই গাড়িটা যখন কিনি মদিনাতে, তখনই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম সৌদিতেই। তো প্রথম পরীক্ষায় ফেল করেছিলাম, এটা আমার জীবনের প্রথম ফেল আর কি কোনো পরীক্ষায়। দ্বিতীয় পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করেছি, গ্রাউন্ড পরীক্ষাতেও পাশ করেছি এবং যেটা লিখিত কম্পিউটার টেস্ট থাকে সেটা তো আলহামদুলিল্লাহ পাশ করেছি। তারপরে তো ওখানেই ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম প্রায় 5 বছর মেয়াদি। আর সৌদিতে গাড়ি চালানোর কারণেই মূলত গাড়ি চালানোটা শেখা। দেশে আসলে তেমন আর গাড়ি চালানো হয় না, ড্রাইভারেরাই গাড়ি চালায়। তবে আজকে যেহেতু নিজের এলাকা, আর ড্রাইভারেরা প্রোগ্রামের কারণে অনেক ক্লান্ত, টানা প্রোগ্রামের কারণে, এই জন্য আমি চালাচ্ছি আর কি।
তো আলহামদুলিল্লাহ আমরা পণ্ডিত চত্বরে এসে পৌঁছে গেছি। আসলে এই এলাকাটা আমার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত এলাকা, এবং এখান থেকেই দাওয়াতি কাজের আমার জীবনের শুরু। এবং আব্দুল সামাদ ভাইয়ের সাথে পরিচয়। আব্দুল সামাদ ভাইও অত্র এলাকার স্থানে। আমরা তার গল্প শুনবো, তার আগে আমি একটু ভূমিকা দিই। আমরা যখন প্রথম এই এলাকায় আসি তখন এখানে গান বাজনা, মদ, জুয়া এগুলো ছিল অত্যন্ত কমন। এগুলো মানুষ কোনো ভুল ত্রুটি বা দোষ এগুলো মনেই করতো না। এটা আমরা বলতেছি 2000 তথা আজ থেকে 20 বছর আগের গল্প। 2001, 2, 3, 4 সেই সময়কার কথা, 15 বছর আগের গল্প। তখন আমরা অনেক ছোট, কেবলমাত্র হয়তো 4, 5 বা এরকম ক্লাসে পড়ি, যতদূর মনে পড়ে আর কি, 3, 4 এরকম পড়ি। তো আশেপাশে কোথাও কোনো বাসায় গান হলে আব্বু করতো কি, আমাকে পাঠাই দিত যে যাও ওই বাসায় গিয়ে বলে আসো যে গানটা যেন থামায় বা কমায়। এটার সাথে আমরা প্রচুর পরিমাণে অভ্যস্ত ছিলাম যে যেখানেই কিছু হোক আব্বু আমাকে পাঠাই দিত, গিয়ে বলো যে গানটা কমাতে বলছে অথবা থামাতে বলতেছে। তো এইটা একটা আমাদের কাজ হয়ে গেছিলো আমাদের এখানে থাকতে থাকতে। তো সেইভাবে আব্দুল সামাদ ভাইয়ের সাথে পরিচয়। আমি যেহেতু তখন আরও এতটা আমাদের ইলেকট্রিক মিডিয়া, এতটা সোশ্যাল মিডিয়া এত কিছু ছিল না, ফলত হৃদয়গুলো অনেক নিষ্কলুষ, অনেক পবিত্র ছিল আলহামদুলিল্লাহ। তো ওই সময়ে আমি আব্দুল সামাদ ভাইয়ের সাথে দাওয়াতি কাজ করেছি প্রথমত। হ্যাঁ, সাইকেলে বিভিন্ন আশেপাশের বহু অঞ্চলে ওই সময় সাইকেল নিয়ে দাওয়াতি কাজ হয়েছে। তো এরকমই কোনো এক অনুষ্ঠানের পরের দিন আমি আব্দুল সামাদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম গান বাজনার ক্ষতিকর বিষয়ে বা নাচ ইত্যাদি প্র্যাকটিস না করার বিষয়ে। তো ওখান থেকে ধীরে ধীরে তার মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা ওনার মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ। সেই পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ তাকে ইস্তেকামাত, যেটা বলা হয় যে মানুষ দিনের উপর আসে কিন্তু ইস্তেকামাত থাকে না, টিকে থাকতে পারে না। তো এটা আল্লাহর অনেক দয়া যে যারা ঈমান আনয়ন করে এবং তারপরে সেটার উপর টিকে থাকে। তো এরকম একটা ভালো উদাহরণ আল্লাহ কবুল করুক আমাদেরকে, যে সবাই মৃত্যু পর্যন্ত আমরা ঈমানের উপর থাকি। তো আব্দুল সামাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আমরা আপনার জীবনের যে উঠে আসার গল্প এবং বর্তমান আপনি যে ব্যবসায় আছেন সেটা পর্যন্ত আমরা যাব। তা আপনি একটু নিজে থেকে শুরু করেন, শুরুর থেকে, যে আপনার ব্যক্তিগত, পারিবারিক, অত্র এলাকা সব মিলে আপনার সংক্ষিপ্ত উঠে আসার গল্পটা বলেন। এটা পণ্ডিত চত্বর বা উত্তর নওদাপাড়া আম চত্বরের কাছে। এটা আমাদের প্রত্যেক নিবাস। আমার জন্ম হচ্ছে 28শে আগস্ট 1991 সাল, রোজ মঙ্গলবার। আগের সমাজে প্রচলন ছিল যে কোনো পুত্র সন্তান জন্মালে সেই বছরে যদি ভালো কিছু হয় তাহলে শুভ হিসাবে দেখা হয়। ইসলামে কতটুকু ভিত্তি আছে জানি না। আমি যে বছরে জন্মাই 91 সালে, সেই বছর আমাদের চাতালে 200 মণ ধান ওঠে, আমাদের নিজের জমি সহ, বর্গা জমি সহ। আমাদের বংশে আমাকে মানে একটা কল্যাণের কিছু, যে 200 মণ ধান হয়েছে আর জন্মের আগমনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এটা ভাবা হয়, ইসলামের ভিত্তি আমি জানি না। আর এই আমাদের সমাজে আশেপাশে যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে গান বাজনা, মদ, জোয়া এগুলো কমন। আমরা ছোটোবেলা থেকে এইভাবে দেখে আসছি। এগুলো আসলে অপরাধের কিছুও ছিল না। আমার এক চাচা, আমি যখন পুকুরে পাশে ভোলার পুকুরে গোসল করতে যেতাম, তো উনি সবসময় ওখানে বসে নেশা করতো বা তারি জাতীয় জিনিস কিছু খাতো বা চুয়ানি জাতীয়। তো আমাদেরকে 1-1 গ্লাস খাওয়াই দিত। আমরা ছোট, আমরা তো আর বুঝি না কি এটা খাও, মানে এটা কোনো দোষ ত্রুটির মধ্যে ছিল না। তো আমরা ওইভাবে অভ্যস্ত। আলহামদুলিল্লাহ এই মসজিদ এখন পাকা। তো আগে যখন টিন শেডের মাঝে পার্টিশন দিয়ে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা, আব্দুল রাজ্জাক সাহেব উস্তাজি, আমাদের উস্তাজি, টিন শেড বলা যাবে না, বেড়া দিয়েছিল, উপরে টিন শেড ছিল, বেড়া চারিদিক দিয়ে বেড়া, টিন শেড সব বিছানা। তো আমার খুব ভালো মনে পড়ে একটা দৃশ্য, যখন ছোট তখন আমি জোহরের সময়, বাসরের সময় যখন আসতাম, 2-1 ওয়াক্ত আসতাম, জোহরে আসরে এই সময়গুলো আসতাম, মাগরিবে আসতাম না, এসে আসতাম না, ছোট, অনেক ছোট। এটা উস্তাজি আসার বাড়ি করার পরপরই। তো আমাকে খালি উস্তাজি বলতো তুমি কি আজান দিতে পারো? তো আমি বলছি না উস্তাজি পারি না। তো বলছে তুমি আমারটা শোনো। এই কথা আমার খুব ভালো এখনো কানে বাজে। খালি আমাকে জিজ্ঞেস করতো তুমি কি আজান দিতে পারো? আমি বলছি না উস্তাজি আমি পারি না, আমি ছোটো মানুষ, পারি না। আসছি শখে, মসজিদ হয়েছে এলাকার বাড়ির পাশে, দেখি। এইভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভাইদের ফ্যামিলির সাথে উঠা বসা। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় উস্তাজি খুব ভালোবাসতেন, ডাকতেন যে আব্দুল সামাদ এই কাজটা করো বা এই করতে হবে, এই করতে হবে। বিষয়গুলো থাকতোই উস্তাজির সাথে উঠা বসা। যেহেতু আমার বাড়ির টুকা, উস্তাজি মাদ্রাসায় যেত মার কাছে। আর পড়ালেখার প্রথম শুরু মার কাজেই আলহামদুলিল্লাহ। ক্লাস 1-2 2 বছর আম্মার অক্ষর জ্ঞান ছিল, আরবি জ্ঞান, বাংলা জ্ঞান, আমাকে পড়াতে পারত। তো ওই 2 বছর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পড়াশোনা করেছি। করার পর ক্লাস 3-তে টেক্সটাইলে, তখন আম্মার পড়াতে পারলো না, অনেকজন চেষ্টা করেছে আমাকে, নাম বললে না, আফজাল উস্তাজি, রুস্তম উস্তাজি, যাতে আমার মাদ্রাসায় পড়াশোনাটা হয়, কন্টিনিউ হয়। ওনারা খুব চেষ্টা করেছে, ওনাদের খুব পরিশ্রম আছে আমার পিছনে।
তো স্থায়ী একটা পরিবেশ, আমাদের পরিবেশ ওরকম ছিল না, এই জন্য পড়াশোনাটা তখন হয়নি। ক্লাস 3-তে যে টেক্সটাইল মিল শাহমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাই দিল আব্বা। এই ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এই সময়ে কেমনে গেছে, দেখা যাচ্ছে সপ্তাহে একদিন বা বছরে একদিন ক্লাস করেছি কিনা কোনো হিসাব কিতাব, মানে কেমনে পার হয়েছে নিজেও জানি না। মানে বলা যায় যে ওই বিদ্যাটা আমার জিরো, অন্ধকার যুগ। কোনো রেজাল্ট নাই, কোনো পরীক্ষা অ্যাটেন্ড নাই, কিচ্ছু নাই। যা 2000 খুব ভালো মনে আছে এটা আমার, 2006 সাল ক্লাস 8, তখন আপনার সাথে আপনার রুমে 209 নম্বর রুমে তখন যাতায়াত শুরু হয় আমার। তখন আমার মানে এই সামাজিকতার ভিতর অর্জন, আমি ড্যান্সে খুব পারদর্শী, একজনের সাথে যৌথভাবে ড্যান্স ক্লাব চালাই, আশপাশের স্কুল, তারপরে 16 ডিসেম্বরের প্রোগ্রাম, 31st নাইটের প্রোগ্রামগুলো আমি করি, মানে একদম খুব ভালো একটা প্রসিদ্ধ আমাদের ছাত্রছাত্রী অনেক ড্যান্স প্রোগ্রাম। তখন আমার এই 2006 সালে যখন আপনার 209 নম্বর রুমে যাতায়াত শুরু হয়, তখন আপনার এই নসিয়া যে আব্দুল ভাই টাকনুর উপর কাপড় করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, ইয়া করতে হবে, তখন আর যখনই একটা কথা ভালো বললেই না আমি যখনই যেতাম আবদুল্লাহ ভাইয়ের রুমে তো দেখি পড়ে, যখনই যাই দেখি পড়ে, মানে রোবটের মতো। তো জিনিসটা খুব ভালো লাগতো। আর উস্তাদ আবদুল্লাহ ভাই একটা সবসময় কথা বলতো যে কি পড়েন না পড়েন হিসাব নাই, আপনি পড়ার ভিতরে থাকেন, আপনি পত্রিকা ভালো লাগছে পড়েন, আপনার এমনি বই ভালো লাগছে পড়েন, একাডেমিক বই ভালো লাগছে পড়েন, কিন্তু পড়ার ভিতরে থাকেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। তখন এসে ওই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। তখন ক্লাস 8 থেকে যখন 9-এ উঠলাম, তখন হলো পড়াশোনা শুরু। এই তখন কোচিং করা, তখন ভালোভাবে জেনারেল পড়াশোনা, এইভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে 10 সালে এসএসসি দেওয়া আলহামদুলিল্লাহ। তারপরে ধারাবাহিকভাবে ডিপ্লোমা করা, রাজশাহী ভার্সিটিতে অনার্স মাস্টার্স করে আলহামদুলিল্লাহ। যে আপনাদের এই নুসিয়াহ গিলা কাজে লেগেছে আলহামদুলিল্লাহ, যে পড়ার ভিতর থাকলে আসলেই। আর ওস্তাদের সেই সময় থেকে বক্তব্যগুলো প্রচুর শুনতাম, ডক্টর জাকির নাইকের বক্তব্য, ওস্তাদের বক্তব্য টপিক্স এখনও যদি শুরু করে যে এই টপিক্স, সলাতের উপর টপিক্স, 90 সালে যে টপিক্স ওস্তাদের যেই ধারাবাহিকতা, এই 2025 সালে আসা ধারাবাহিকতা, মানে আমার প্রায় মুখস্থ যে 1 ঘন্টা ওস্তাদি এই বিষয়গুলো বলবে। 90 সালে যেভাবে শুনেছি বা 95 2000 সালে যেভাবে শুনেছি, আসে দেখা যাচ্ছে ওস্তাদের এই বক্তব্যগুলো এইভাবে মুখস্থ, মানে এত বক্তব্য শুনতাম ওনাদের আলহামদুলিল্লাহ। এইভাবে চলতে থাকে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে পড়াশোনা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জায়গাতে প্রায় সন্তোষজনক রেজাল্ট। পলিটেকনিকে এই 600 জনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্টে প্রথম হওয়া, সর্বোচ্চ টপ রেজাল্ট করে সে 2016 সালে আমি পলিটেকনিক থেকে পাস করি। আর তারপর থেকে এই যে জার্নিটা, ডিপ্লোমা করার পর থেকে আপনার পেশাগত জীবনের জার্নিটা। পেশাগত জীবনের জার্নি আমার ডিপ্লোমা করার আগ থেকে, আমি 12 সাল থেকে পেশাগত জীবনে পদার্পণ করি আলহামদুলিল্লাহ। আমি যখন রিয়েলাইজ করি যে আসলে পড়াশোনার সার্টিফিকেট দিয়ে একটা সার্টিফিকেটই হবে। আপনিও মাঝে মধ্যে বলতেন যে প্রশিক্ষণ মানুষকে অনেক কিছু দিতে পারে, 10টা 100টা বই পড়ে যে জ্ঞান অর্জন হবে আর একটা প্রশিক্ষণের লজ্জাতে বেশি কিছু হবে, মাঝে মধ্যে আপনি নসিহা করতেন। তো সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় অটোক্যাড, গ্রাফিক ডিজাইন, তারপরে সফটওয়্যারের উপরে বিভিন্ন প্রশিক্ষণ, আমার যে সফটওয়্যারের উপরে 2D 3D ম্যাক্স, এগুলো সম্পূর্ণ এক সময় ধারাবাহিকভাবে ধাপে 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 প্রশিক্ষণ নেওয়া হয়। আলহামদুলিল্লাহ সেই সময় প্রফেশনাল লাইফে যথেষ্ট পরিশ্রম নিয়ে কাজগুলো করেছি। আরেকটু এখানে যোগ করি, 2018 সালে, তার পিছিয়ে আমি 16 সাল থেকে, অর্থাৎ যেদিন পড়াশোনা শেষ হয় সেদিন থেকে জব, আলহামদুলিল্লাহ জবের জন্য এক জায়গা থেকে অফার আসে, আমি ওখান থেকে জব অ্যাপ্লাই করি। 2 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে 2-3 জায়গাতে ভালো সম্মানের সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। 18 সালে যখন বাইতুল হাম মসজিদ ডাঙ্গিপাড়ায় করার ওস্তাদি নিয়াত করে, তখন এই মসজিদেই এসার সময় বললো যে আব্দুল সামাদ একটা 3,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মসজিদের ড্রয়িং ডিজাইন করে দেওয়া লাগবে। আমি বলছি হ্যাঁ ওস্তাদি হবে। তো বড় মানুষ বললো, এসার সময় বললো, আমি সারা রাত শ্রম দিয়ে ফজরের সময় ড্রয়িং রেডি করে আমি ফজরে বলছি ওস্তাদি ড্রয়িং হয়ে গেছে। তো উনি একটু আশ্চর্য হলো যে আমি বললাম এসাই ড্রয়িং হয়েছে। তো উনি বললো যে আমি একটু লেখাপড়া করছি, আমি আসছি বা পরে দেখবো। তো দেখছি 10-15 মিনিট পর উনি হয়তো আগ্রহ ইয়াতে চলে আসছে, আসে আমার দরজা হচ্ছে, আপনার সময় দেখে কী করেছে। আমি ওনার ড্রয়িং ডিজাইন দেখালাম, ওনার পছন্দ হলো আলহামদুলিল্লাহ। তারপর থেকে উনি বললো যে কোথায় কী করে, আমি সুস্থ এখানে তো জব করি, আমার জব আছে, তো সেবারটা বাদ দাও, এখানে আসো, এখানে জব করো বা মসজিদ দেখাশোনা করো। সেই থেকে আলহামদুলিল্লাহ 18 সাল থেকে জামিয়ার সাথে, ডাঙ্গিপাড়ার সাথে। তো জামিয়া থাকার সুবাদে 21 সালে আবদুল্লাহ ভাই আমাদেরকে ঢাকা পাঠায় বিভিন্ন জমি সংক্রান্ত আর বিল্ডিং সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে। ওখানে যেয়ে দেখি, ওখানে পরিবেশে মিশে দেখি তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা বা তাদের যে চিন্তাভাবনা, ওরা চাকরির চিন্তাভাবনা কম,
ওই পরিবেশটা ওরকমই, তারা ব্যবসাকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি প্রাধান্য দেয়। তো ওখানে 2 থেকে 2.5 বছর থাকার পর আমি যখন রাজশাহীতে ফিরে আসি, তার আগে থেকে ছোটোখাটো আমাদের বিজনেস ছিল, বিভিন্নভাবে যৌথভাবে আমরা বিজনেস করতাম। আমাদের বড়রা যারা আছে এই জমি কিনে দেখা প্লট সুন্দরকে সাজে আমরা সেল করতাম বড়দের সাথে, যৌথভাবে ওদের সাথে, বড়রা যা করতো সেভাবে বোঝাতো, সেভাবে সাথে থেকে বিজনেস করতাম লোকাল স্থানীয়ভাবে। তো রিয়েলাইজ করলাম যে না, নিজেকে কিছু করতে হবে, নিজের যাতে বিজনেস দাঁড় করা যায় বা 2-4 জন যাতে নিজের আন্ডারে শ্রম দেয়া খাটে, সেই জন্য করতে হবে। আলহামদুলিল্লাহ তারই উদ্যোগে আমরা 23 সাল থেকে বিভিন্ন জায়গায় যেগুলো ছোট ছোট ক্ষুদ্রভাবে ছোট ছোট প্লট দিলে আমরা 2-3 জন পার্টনার আছি, আমি প্রধান হিসেবে কাজ করি, আমার সাথে আরও 2-1 জন আছে আলহামদুলিল্লাহ। আর দাওয়াইল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের সাথে দাওয়াইল্লাল যে কর্জে হাসানা ফান্ড, সেটা আমার সাথে ওনারা বড় একটা অ্যামাউন্ট দিয়ে কর্জ দিয়ে আমার সাথে আছে, যেটা লাভ্যাংশ, শতভাগ লাভ্যাংশ ব্যবহার হয় ওই উন্নয়নমূলক কাজেই আলহামদুলিল্লাহ। এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে পেশাগত জীবনে আপনি তাহলে একজন ইঞ্জিনিয়ার? আলহামদুলিল্লাহ একজন ইঞ্জিনিয়ার। মানে বাসা বাড়ি যে এটা কি ইঞ্জিনিয়ার বলে এটাকে? এটা সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার, আচ্ছা। বাসা বাড়ির যে ড্রয়িং ডিজাইন এই কাজগুলো। এই আপনার সারা দিনের সবচেয়ে বেশি অংশ সময় কোথায় যায়? যে ব্যবসাটা করতেছেন প্লট ফ্ল্যাটের, সেটাতে বেশি যায়, না আপনার ড্রয়িং ডিজাইন ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজে বেশি যায়? আচ্ছা, বছরখানেক হলো আলহামদুলিল্লাহ, এখন একটু মানে ব্যবসা যেহেতু নিজের ব্যবসা, এটা স্বাধীন, এখন বছরখানেক হলো খুব রিল্যাক্স। ফজরের সালাত পর একটু পড়াশোনা করে দেখা যাচ্ছে 2-1 ঘন্টা খেলাধুলা করি, ফুটবল খেলি তেরোখালী স্টেডিয়ামে। খেলাধুলার পর এসে বাইরে যেগুলো আমার প্রজেক্ট থাকে সেগুলো ড্রয়িং ডিজাইন বা সেগুলো সলভ বিভিন্ন জায়গায়, প্ল্যান পাসের এই সংক্রান্ত কাজগুলো করি, কিংবা জামিয়ার যদি কোনো প্রয়োজন হয় উস্তাজি ফোন দেয় বা ফরিদ ভাই ফোন দেয়, ওগুলো সলভ করি আলহামদুলিল্লাহ। জোহর হয়, জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি আসর পর্যন্ত। আসরের পর বিকাল সময়টাই ফ্রি থাকি, এই আমার বিজনেস সম্পর্কিত কোনো সমস্যা থাকলে ওগুলো সলভ করি, বা দেখা যাচ্ছে আশপাশের কোনো কারো ফিসাবিল্লাহ যেগুলো কাজ করি আমরা, ড্রয়িং ডিজাইন আলেম ওলামাদের আলহামদুলিল্লাহ ফিসাবিল্লাহ করে দিই, মসজিদ মাদ্রাসা ফিসাবিল্লাহ করে দিই, এই বিষয়গুলো সলভ করি বিকাল টাইমটা। আর সন্ধ্যার পর থেকে আলহামদুলিল্লাহ ফ্রি থাকি। আগে চেম্বার ছিল, প্রায় 14 সাল থেকে 23 সাল পর্যন্ত ইঞ্জিনিয়ার নজরুল স্যারের আন্ডারে একটা চেম্বারে আমরা ওখানে। ওই প্রতিষ্ঠানটার নাম কি? দি প্ল্যানার আরডিএর অনুমোদিত, অর্থাৎ ওই স্যার হচ্ছে আরডিএর ইনলিস্টেড একজন ইঞ্জিনিয়ার। আমিও অ্যাপ্লিকেশন করেছিলাম, 2 বছর আমিও রানিং করেছি। তারপর ওটা মানে 6 মাস পর পর রিনিউ করা লাগে, তো কাজ যারা কন্টিনিউ রাখে তারা রিনিউ করে ওদের সাথে। আপনি ওনার অধীনে কতদিন কাজ করেছেন? ওনার অধীনে 14 সাল থেকে নিয়ে 23 সাল পর্যন্ত, অনেক লম্বা সময়, প্রায় 6-7-9 বছর ওনার অধীনে কাজ করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমরা আব্দুস সামাদ ভাইয়ের গল্প শুনছিলাম, এখানে আমার কিছু গল্প শেয়ার করার ছিল। উনি যেমন এই যে আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদের যে উনি গল্প বলতেছিলেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুস সামাদকে শিখাচ্ছে যে আজান কীভাবে দিতে হয়। তো আমার এতটুকু মনে পড়ে যে এখন তো আসলে আমরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে গেছি, সেখানে নির্ধারিত মুয়াজ্জিন আছে, নির্ধারিত ইমাম আছে। তো যখন এই মসজিদটা যখন শুরু হয় তখন তো আসলে এখানে নামাজ পড়বে এরকম মানুষই ছিল না, মুয়াজ্জিন আর ইমাম তো বহুদূরের কথা। তো ওই সময় আমি দেখতাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আশেপাশে আরও যারা আছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যেহেতু উনি স্মরণ করে নিজেও বললাম যে উনি এখানে নিজে মসজিদে এসে নিজে আজান দিয়ে, নিজে মসজিদ ঝাড়ু দিয়ে, নিজে মসজিদ সব পেলে, মানে একটা মসজিদ প্রতিষ্ঠা করতে যে মানুষকে শ্রম দেওয়া লাগে বা মানুষকে নিজে সামনের কাতারে থেকে নিজে মুয়াজ্জিন হয়ে, নিজে ইমাম হয়ে, নিজে মসজিদ পরিষ্কার করে, নিজে মসজিদের খাদেম হতে হয়, এই ইন্সপিরেশনগুলো এখন তো আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমরা দেখতে পাবো না ওই সমস্ত কাজে, কিন্তু ওই সময় যারা এই স্মৃতিগুলো দেখেছে তারা সেই স্মৃতিগুলো বলতে পারবে, মনে করতে পারবে, এবং ওখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের অতীত কিছু, আমারও কিছু নিজস্ব স্মৃতিচারণ এখানে হলো, আব্দুস সামাদ ভাইয়েরও কিছু অতীত স্মৃতিচারণ হলো। আর আমার জীবনের দাওয়াতি কাজের শুরুটাও আসলে এখান থেকেই, বা বলা যায় যে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে মানুষ হেদায়েত হয়। আমরা যখন বক্তব্য দিচ্ছি, ব্যক্তিগতভাবে দাওয়াত দিচ্ছেন, আমি ক্যামেরায় বলতেছি, আপনি ইউটিউবে শুনতেছেন, ব্যক্তিগত দাওয়াতে যে মানুষ হেদায়েত হয় তার যদি কোনো আমার কাছে উদাহরণ থাকে তাহলে আব্দুস সামাদ ভাই একজন। যে আমি তাকে ব্যক্তিগতভাবে যখন উনি ডান্স বা গান ইত্যাদির সাথে যুক্ত ছিলেন, তখন ওই সময়ের আমার যে আবেগ ছিল কথার, সেটা এখন নিয়ে আসা অনেক কঠিন আমার কাছে মনে হয়, কারণ ওই সময় হৃদয়গুলো অনেক নিষ্কলুষ এবং পবিত্র ছিল। মানে ওই সময় আবেগময় যে কথাগুলো বলতাম সেগুলো মানুষের হৃদয়কে হিট করতো, আমার কাছে এটা মনে হয়। তো ওই সময়ের ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে আজকে আব্দুস সামাদ ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তখন আমরা একসাথে লাইব্রেরি তৈরি করা, গ্রন্থাগার তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সেই আলমারি, সেই আলমারি
আচ্ছা আচ্ছা, ওইটা ওই গ্রন্থাগারের আদর্শ সময়। গ্রন্থাগারের সে আলমারি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই সময় একসাথে গ্রন্থাগার তৈরি করা, লাইব্রেরি তৈরি করা, সাইকেল নিয়ে আশেপাশের মসজিদগুলোতে দাওয়াতি কাজ করা। আশেপাশের খুব কম মসজিদ আছে যেই মসজিদে ওই সময় যখন আমি ক্লাস 7, 8, 9, 10-এ পড়ি, তখন আব্দুল সামাদ ভাইকে সাথে করে নিয়ে সাইকেলের মাধ্যমে দাওয়াতি কাজ করতে যাইনি, এরকম খুব কম মসজিদ আছে। আজকে যে ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া, ওই ডাঙ্গিপাড়ার মসজিদেও আমরা ওই সময় দাওয়াতি কাজ করতে গেছি। তখন তো আর জানতাম না এখানে জামিয়া সালাফিয়া হবে, কিন্তু ওই সময় ওখানে দাওয়াতি কাজ করতে গেছি। তারপরে এদিকে টিকোর, কিরসিন টিকোর, তারপরে হচ্ছে এই যে দারুশা, পিছনে এই এলাকাটার নাম কি, কালুর মোড়। তো এগুলো সবগুলো এলাকাতে ওই সময় সাইকেল নিয়ে আমরা দাওয়াতি কাজ করতে যেতাম। তো ওই দিনগুলো আসলে খুবই স্বর্ণালী, স্বর্ণযুগ ছিল। এবং এখানে সালাতের মাধ্যমে আমাদের খেলাধুলা হতো, যে সালাত শেষ করে তারপর খেলা হবে, র্যাকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যাই খেলতাম। যেহেতু আমরা এই এলাকাতেই বড় হয়েছি, এখান থেকে আমরা গেছি কত সালের দিকে ডাঙ্গিপাড়াতে? 16-তে ডাঙ্গিপাড়া শুরু হলো, 18-19-এর দিকে গেছি মনে হয়, 2018 সালের মাঝের দিকে, 2019 সালের মাঝামাঝি। তখন আমরা এখান থেকে ফুল ফ্যামিলি সহ স্থায়ীভাবে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিতে গেছি। তার আগ পর্যন্ত আমরা এখানেই থাকতাম। তো আমাদের খেলাধুলাও হতো এই মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে, সালাতের সাথে সম্পৃক্ত হয়ে। হ্যাঁ হ্যাঁ, নামাজ সালাত দিয়ে না করলে খেলা হবে না। তো ঠিক আছে, আশা করি আপনারা সকলেই দেখলেন এবং উপভোগ করলেন। তো আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে উঠে আব্দুল সামাদ ভাইয়ের একটা প্রজেক্ট আমরা দেখতে যাব, যে প্রজেক্টটাতে উনি আমাদের কর্জে হাসানার সহযোগিতায় যেই প্রজেক্টটা উনি তৈরি করেছেন ফ্ল্যাটের জন্য রেডি করতেছেন, আমরা সেই প্রজেক্টটা দেখতে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা আব্দুল সামাদ ভাইয়ের কাছে একটি সংক্ষিপ্ত শুনি যে আসলে সুদমুক্ত জীবনযাপনে উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে কর্জে হাসানা কীভাবে সহযোগিতা করতে পারে। আমার কাছে মনে হয় সুদমুক্ত জীবন ব্যবস্থায় কর্জে হাসানা একটা বিরাট প্রভাব ফেলতে পারে। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থায় ধ্বংস নিশ্চিত। ওস্তাদের ভাষা একটা নকল করে ওকে ভিক্ষুক হতে হবে, ঠিক চূড়ান্ত। আল্লাহ রাসূলের হাদিস উনি অনুবাদ করে, আমার তো হাদিস জানা নেই। তো সেই ক্ষেত্রে যখন মানুষ একটা কর্জে হাসানের একটা প্রজেক্ট, একটা বিজনেস করবে, তার আত্মমর্যাদাও যেমন ঠিক থাকলো, তার বিজনেস বা প্রজেক্টটাও সামনে আগাবে ইনশাআল্লাহ, এবং সে সুদমুক্ত থাকবে। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব সুন্দর একটা বিষয়। বা এই বিষয়টা আরও যাতে ত্বরান্বিত হয়, সেই বিষয়ে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি এই বিষয়ে আরও কাজ করবেন। আমাদের মতো যারা এরকম উদ্যোক্তা আছে, তারা যদি একটু সহযোগিতার হাত পাইতে পারে, ধরেন আমি 10 লাখ টাকার একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, তো আমি ছোট ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে হয়তো 5 লাখ টাকা বা 6 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারলাম। 2-1 লাখ আর যদি ঘাটতি থাকে, 2-1 লাখ, সেই জায়গায় যদি আমি কর্জে হাসানা পাই, সেই ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট সময় পর, আমাদের প্রজেক্টগুলো মূলত 3 থেকে 6 মাস বা সর্বোচ্চ 1 বছরের ভিতর ক্লোজ হয়ে যায়। একটা ফ্ল্যাট করি বা দেখা যাচ্ছে প্লট করি, অল্প সময়ে 1 বছর বা 1 বছর সামথিং, আলহামদুলিল্লাহ 1 বছরের ভিতর শেষ হয়ে যায়। তাহলে আমি 1 বছরের মধ্যে কর্জটা নিয়ে আমি একটা ভালো প্রফিট সহ দেখা যাচ্ছে আমি এখান থেকে উদ্ধার হতে পারলাম, বা একটা প্রফিট করতে পারলাম, কর্জটা ফেরত দিতে পারলাম। তাহলে আমি একজন বিজনেসম্যান হিসেবে যখন অল্প সময়ে যখন প্রফিট সহ ফিরে পেলাম, তাহলে আমার সফলতার হার বেশি। তাহলে এই যে আমি কর্জে হাসানা থেকে সহযোগিতা পেলাম, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে তার নিজের জায়গা তৈরি করতে খুব সহযোগিতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জন্য এই বিষয়ে আরও কীভাবে কর্জে হাসানার প্রজেক্টটা বাড়ানো যায় আপনাকে, সেই বিষয়ে আমি আপনাকে আহ্বান জানাবো এই বিষয়ে একটু কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন যে আসলে কর্জে হাসানা প্রজেক্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাকে কতটা সহযোগিতা করতে পারে তার আত্মমর্যাদা রক্ষা করে তার অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সুদত্ত আহ্বান জানাবো যে আমরা কিন্তু কর্জে হাসানা প্রজেক্টে কোনো দান বা সাদাকা নেই না। কর্জে হাসানা প্রজেক্টে আমরা মানুষকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স, বিকাশ, নগদে যে টাকাগুলো ফেলে রেখেছেন বা বাড়িতে যে টাকাগুলো জমা করে রেখেছেন, সেই আপনার জমাকৃত টাকায় আপনারা আমাদের কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে পারেন। যার যখন ফেরত নেওয়ার দরকার হবে ফেরত নিতে পারবেন। ওইটারই একটা ন্যূনতম অংশ আমরা কর্জে হাসানা হিসেবে এখন পরীক্ষামূলক দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের রিটার্ন রেট যদি 90% বা 95%-এরও বেশি থাকে, আমাদের বিশ্বাস যে এই প্রজেক্ট একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেই রাস্তা দিয়ে বা যে এলাকাতে হাঁটতেছি, এখানে আশেপাশে এখন অনেক বিল্ডিং দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আব্দুল সামাদ ভাই এগুলো তো সব আগে খালি বিশাল বাগান ছিল। কিন্তু ওই বাগানের বর্ণনাটা দেন। এখানে ফালি বাগান বলতো, এটা বাগান ছিল। এই জায়গা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত গোটাটাই খাল ছিল। এখান দিয়ে একটু চিকন রাস্তা ছিল, আর সিরিয়ালে এখানে একটা ভালো পুকুর ছিল, বড় পুকুর ছিল। কোন একবার বন্যাতে এগুলো সব ডুবে গেছিল একবার 6 লাখ। আর এটা খালেকের পুকুর বলতো। আর সিরিয়ালে বড় বড় ফজলি গাছ, যে গাছের ডালগুলো হেলে ছিল ওস্তাদের বাড়ি সহ। গাছগুলোর বয়স তো আমাদের মনে হতো যে আমরা জীবনে অত বড় গাছ দেখি না, খুব বড় 200-300 বছরের গাছ পুরাতন হতো না? হবে পুরাতন, একদম আমের গাছ, পুরো বাগান 6-7টা বড়। আর প্রতিদিন অন্তত 1-2টা করে সাপ বের হতো গাছের নিচ থেকে। আগে তো প্রতি জায়গা পড়েছিল ফাঁকা সব, ওর জন্য সাপ দেখা যেত। আর ওপাশে উঁচা ভিটা ছিল, ভিটাতে সাপ থাকতো।
এটা ওস্তাদের বাসা। আমাদের বাড়ি বলতে আসলে যেই বাড়িতে আমরা ছিলাম ছোটবেলায়, সেই বাড়ি বলতে এটাই আমাদের বাড়ি, যেখানে আমাদের শৈশব কৈশোর সব পার হয়ে গেছে এই বাড়িতেই। এখন আর আমরা এখানে থাকা হয় না, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়াতে প্রতিষ্ঠানের বাসায় থাকা হয় ভাড়া হিসেবে। আর আমাদের নিজস্ব বাড়ি বলতে এটাই, যেটা এখানে দেখা যাচ্ছে, এখানে আমাদের শৈশব কৈশোর স্মৃতি, নওদাপাড়া পণ্ডিত চত্বর। আর যে গল্পগুলো তুলে ধরলাম এগুলো সব এখানকার আশেপাশে। আমরা যখন প্রথম এখানে আসি তখন আসলে এরকম ছিল না, তখন টিন শেড ছিল, মানে ইট দেওয়া ছিল আর উপরে টিন শেড ছিল। আর ভালো কোনো পেশা পায়খানা করার ব্যবস্থাও ছিল না, মাটির মধ্যে গর্ত করে ওই পুরাতন গ্রাম অঞ্চলে যে ব্যবস্থা থাকে ওইটা ছিল। তো খুব করুণ অবস্থায় আমাদের এখানে আসলে জীবনটা শুরু হয়েছিল। পরে ধীরে ধীরে আস্তে 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 প্রথমে দেখা যাচ্ছে একতলার হাফ ছাদ হলো, তারপরে হয়তো বাকি অর্ধেক ছাদ হলো, এইভাবে আস্তে আস্তে সামনে দিকে আগে। তারপরে তো আমরা এই এলাকা ছেড়েই দিয়েছি। তো আবুল ভাই আর দু একটু গল্প জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি কেন মানে রিয়েল এস্টেটের ব্যবসাটাকে কেন বেছে নিলেন? বিজনেস মানে ঝুঁকি, বিজনেসে যেমন লাভ আছে বিজনেসে তেমন লসও আছে। এই রিয়েল এস্টেটের বিজনেস এমন একটা বিজনেস যেটা লস বলে কিছু নাই আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ সময় থেকে দেখে আসছি, দীর্ঘ সময় থেকে নিজে অ্যাপ্লাই করছি। এই বিজনেসে ঝুঁকিও নাই, লসও নাই। নিজের স্বপ্ন বাস্তবায়ন করা যায় এই বিজনেসের মাধ্যমে। অল্প সময়ে মোটামুটি একটা পুঁজিতে ভালো প্রফিট করা যায়। আর ঝুঁকির কোনো অংশই নেই এখানে। অন্যান্য বিজনেসে যেমন ঝুঁকি থাকে, নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, কোনো যেহেতু মাটি সেহেতু কোথায় হারাবে। আমি যেহেতু এই বিষয়ে আলহামদুলিল্লাহ পূর্বে প্রশিক্ষণ থেকে নিষ্কণ্টক জায়গা নেই, নেওয়ার পর ওটাকে আমরা ডেভেলপ করে সেল করি অথবা প্লট করে সেল করি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি এই লাইফে জব বা চাকরি না করে ব্যবসায় কেন বিনিয়োগ করলেন? আলহামদুলিল্লাহ আমার শুরুর লাইফটা চাকরিতেই ছিল। 12 সাল থেকে 11 সালের ফেব্রুয়ারি মাসের 8-9 তারিখে আমি জয়েন করি প্রেসে। টানা 16 সাল পর্যন্ত পার্ট টাইম জব করি প্রেসে। তারপর থেকে 16 সাল থেকে 18 সাল পর্যন্ত বাইরে 2-3টা কোম্পানিতে বড় বড় ডেভেলপারে জব করি। জামিয়াতে এখন পর্যন্ত জবের পরে আছি, তো পার্ট টাইম হিসাবে আলহামদুলিল্লাহ। জবের এক্সপিরিয়েন্স আমার আছে যে জবে কি হয় আর কি না হয়। একটা আবদ্ধ একটা শৃঙ্খলার বেরির মধ্যে জব। আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে উদ্যোক্তা হওয়ার কোনো গতান্তর নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নাই। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। সাহাবীরাও বড় বড় সাহাবীরাও সব ব্যবসায়ী ছিল আলহামদুলিল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, নিজের স্থান, নিজের একটা জায়গা তৈরি হয় সমাজে ব্যবসার মাধ্যমে। অল্প সময়ে দেখা যাচ্ছে আল্লাহ রহমতে, আল্লাহ চাইলে তো দেখা যাচ্ছে গাড়ি বাড়ি অনেক কিছুই করা যায়। আচ্ছা, উদ্যোক্তা হলে আর কয়েকটা পয়েন্ট, যে প্রতিটি ক্ষেত্রে ব্যবসার যেরকম নতুনত্ব আছে, বিভিন্ন জায়গা শেখার জায়গাগুলো শেখা যায়, কর্মসংস্থান তৈরি করা যায়, তারপর অল্প সময়ে ভালো একটা প্রফিট করা যায়, নিজের স্বপ্ন তো বাস্তবায়ন করা যায়। এই বিষয়ের জন্য চিন্তা ভাবনা করা। উদ্যোক্তা হলে সবচেয়ে বড় বিষয় যে নিজের প্রয়োজন মেটানোর পরে আশপাশের সামাজিকতা, আত্মীয় স্বজন, বাপ মা বলেন আলহামদুলিল্লাহ, তারপরেও এই ইসলামিক বা ধর্মীয় কাজে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা যায় আলহামদুলিল্লাহ। যেটা এগুলো আমাদের গোপন আমল, এগুলো বলা ঠিক হবে কিনা আমি আর হাবিবুল পাশের আমরা সেই ছোটোবেলা থেকেই আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। আমাদের থিমটা এই যে প্রত্যেক শুক্রবারে জুমার দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ওখানে জমা দেবো। যদি কোনো সপ্তাহে ছুটে যায় তাহলে জরিমানা সহ পরের সপ্তাহে দেবো। এটা হচ্ছে আমাদের থিম। ওই টাকা আল্লাহর রাস্তায় জুমার দিনে আমরা মসজিদের কোটায় দান করি। এটা হচ্ছে আল্লাহর রাস্তায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। এটা আমরা মনে করি ওই ব্যাংকে আমরা জমা করি। এটা ছোটোবেলা থেকে আমাদের আমল জারি আছে। আর আরেকটা মাস শেষে একটা দান, এই তো মাস শেষে একটা গোপন দান করি আলহামদুলিল্লাহ। এগুলো গোপন বিষয়, আল্লাহ আলাম, প্রকাশ করা বোধহয় ঠিক হলো না। তো উদ্যোক্তা হলে এই বিষয়গুলো কাভার যাক, এই দানগুলো তো আসলে উদ্যোক্তা হওয়া ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না। যেটা চাকরির টাকা, মাস শেষে গন্তি টাকা। তো ঠিক আছে, চলেন আমরা আপনার একটা প্রজেক্ট দেখি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার
মুহাজির সাহাবীরা সবাই ব্যবসায় খুব পারদর্শী ছিল, কিন্তু তাদের কাছে অর্থ ছিল না। অর্থ না থাকার কারণে মদিনার অর্থনীতির উপর পুরো কন্ট্রোল ছিল ইহুদিদের। মদিনার পুরো অর্থনৈতিক ব্যবস্থা ইহুদিরা কন্ট্রোল করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন ভালো নেতা ছিলেন, উনি খুব ভালোভাবে জানতেন যে আমি যদি অর্থনৈতিক সক্ষমতা আমি অর্জন না করতে পারি, বাজার যদি আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে মদিনার শাসন ক্ষমতা পার্মানেন্টলি আমার কাছে থাকবে না, বরং ইহুদিদের কাছেই থাকবে। যেহেতু ওনার কাছে এমন সাহাবী আছে যারা জন্মগত ব্যবসায়ী, কিন্তু তারা খালি হাতে মক্কা থেকে মদিনায় আসছে, তাদের ইনভেস্টের দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের উৎসাহিত করলেন যে যেহেতু তোমরা মদিনার মানুষ, তোমাদের কাছে মোটামুটি যা অর্থ সম্পদ আছে তা মুহাজিরদের দাও, এরা খুব ব্যবসায় অভিজ্ঞ, অল্প দিনের ব্যবসায় সাকসেসফুল হয়ে যাবে। এবং ঘটলেও তাই। আনসারদের সামান্য ইনভেস্টের টাকায় আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, ওসমান ইবনে আফফান এরা এত বড় বড় ব্যবসায়ী হয়ে গেলেন, এক একজন এত বড় বড় কোটিপতি হয়ে গেলেন মদিনাতে, যে পুরো অর্থনৈতিক ব্যবস্থার উপর মুসলমানদের কন্ট্রোল চলে আসে। এবং মুসলমানদের এই ব্যবসা করার অভ্যাসটা ছিল চিরন্তন, উপনিবেশের শাসনের আগ পর্যন্ত। ইসলাম প্রচারের ইতিহাস যদি মানুষ পড়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় ইতিহাসে দেখবেন যে ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত সেখানে পৌঁছেছে। মুসলমানেরা ব্যবসা করার জন্য গেছে, তাদের হাত দিয়ে ইসলাম এসেছে। কিন্তু উপনিবেশের পরে মুসলমানেরা শিখলো যে না, আমাদের চাকরি করতে হবে, আমরা ব্যবসা করব না। তো এইটা ছিল অনেক বড় একটা ভুল কনসেপ্ট। এবং সেই জায়গা থেকে মূলত আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট, এটার আমরা একটা মূলনীতি নির্ধারণ করেছি যে মানুষ তার ব্যয় বাড়াবে এই চিন্তা না করে সে তার মূলধন বাড়াক। কেননা বর্তমান ব্যাংকিং সিস্টেমের লোনের মূলনীতি হচ্ছে যে আপনি আপনার ব্যয় বাড়ান। আপনাকে আমি লোন দিচ্ছি, আপনি বাড়ি বানান, আপনাকে লোন দিচ্ছি, আপনি মোটরসাইকেল নেন, আপনাকে লোন দিচ্ছি, আপনি গাড়ি নেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ব্যয় বাড়াবে। কেননা আপনার ওই গাড়ি কিনলে গাড়ির তেল খরচ আসবে, মোবাইল কিনলে মোবাইলের খরচ আসবে, প্রত্যেকটার সাথে আর 10টা 5টা খরচ যুক্ত হবে। ফলত আমরা চাই না যে মানুষ আরাম আয়েশের জন্য কর্য গ্রহণ করুক। আমরা চাই যে মানুষ কর্য গ্রহণ করুক, উদ্যোক্তারা কর্য গ্রহণ করুক, ইনভেস্ট হিসেবে কার্যগ্রহণ করুক, ব্যবসায়ী হওয়ার জন্য কার্যগ্রহণ করুক। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেটি বাংলাদেশের অন্যতম একটি জেলা শহর, রাজশাহী জেলা শহর, সেই রাজশাহী জেলা শহরের আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী নিকটস্থ 1 কিলোমিটারের মাথাতেই মেইন রোড, রাজশাহী নওগাঁ মেইন রোড। তো রাজশাহী নগরীর সুনাম সবাই জানেন, অনেক দিক থেকে সুনাম করা যায়। রাজশাহী একটি পরিচ্ছন্ন নগরী, বসবাস উপযোগী নগরী, শিক্ষা নগরী। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতের কথা যদি বলি, তাহলে এখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, একটা বিশাল মার্কাজ। তো সব মিলে অনেকেরই স্বপ্ন থাকতে পারে যে আসলে রাজশাহীতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি থাকতো, যারা বিশ্বস্ততার জায়গা থেকে আমাদের প্লট হোক, ফ্ল্যাট হোক ইত্যাদির ব্যবস্থা আমরা তাদের সাথে করতে পারবো। এটা আমাদের কাছেও প্রচুর মানুষজন আসতে থাকে, কিন্তু আমরা যেহেতু নিজেরা এই সেক্টরের সাথে যুক্ত নই, সেহেতু আমরা মানুষকে সঠিক পরামর্শ দিতে পারি না। অনেকেই হয়তো তখন প্রতারক খপ্পরের চক্করে পড়ে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়। তো সেই হিসেবে আমি আজকে আপনাদের ব্যবসা মানে মানুষের উপকার, তো এটাও একটা উপকার। আমি এমন একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যিনি আশা করি আপনাদের এই প্রয়োজনটা, যে রাজশাহী শহরে আপনাদের একটি বাসা হোক, বাড়ি হোক, এই প্রয়োজন পূরণে তার এই চিন্তা এবং তার এই চেতনা কাজে লাগবে। তো আসেন আমরা পরিচিত হই আব্দুস সামাদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা তো আপনার পুরো হিস্ট্রি জানলাম আলহামদুলিল্লাহ। সেই জানা থেকে আমরা দেখলাম যে আপনার একটা লম্বা জার্নি করে আপনি প্লট বা ফ্ল্যাট বিজনেসে এসে পৌঁছেছেন। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার প্লট ফ্ল্যাট বিজনেস সম্পর্কেও জানবো, এবং এই যে প্রজেক্টটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, দারুসালাম রিয়েল এস্টেট, এই প্রজেক্ট সম্পর্কেও জানবো। তো প্রথমত আমাদেরকে একটু ধারণা দেন যে যেই লোকেশনে আপনার এই প্রজেক্টটা, সেই লোকেশনের গুরুত্ব এবং এখানে কয়টা ফ্ল্যাট হচ্ছে বা কয়টা প্লট হচ্ছে, কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে, বা এখানে কি কি সুবিধা হবে একটু যদি সামারি বলতেন। জি আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা নবী বাদা। কথার শুরুতেই এই রাজশাহী সম্পর্কে কিছু বলা লাগে। এটা হচ্ছে শিক্ষার একটা নগরী বলা যায় রাজশাহী। আলহামদুলিল্লাহ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আমচত্বর, এখান থেকে 2 কিলোমিটার দূরে বিমানবন্দর, যেটা শামুকদম বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, যেটা এখান থেকে 3 কিলোমিটার দূরে আল মারকাজুল ইসলামিয়া সালাফি, এইখান থেকে 200 মিটার দূরে, মাত্র 200 মিটার দূরে আমাদের প্রাণপ্রিয় জামিয়া সালাফিয়া। এখান থেকে এই 2 ধাপ দিলেই বা 100 মিটার হবে না, 100 ফিট দূরে হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। এইখান থেকে মাত্র 1.5 কিলোমিটার ভিতরে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে সেই রাজশাহী বাস টার্মিনাল, বৃহত্তম রাজশাহী বাস টার্মিনাল। এই সবকিছু এই 2-3 কিলো 4 কিলোর ভিতরেই সবকিছু আলহামদুলিল্লাহ। এক কথায় সকল নাগরিক সুবিধা। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা খুব ভালো একটা প্লেস, খুব একটা নান্দনিক, আশপাশে আপনি নিরিবিলি সুন্দর একটা দৃষ্টিনন্দন নান্দনিক একটা পরিবেশে এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ। আমাদের এই চিন্তা ভাবনা আমাদের দিনী ভাইদের জন্য, যাতে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারি। পদ্মার সাথে যারা ফ্যামিলি নিয়ে একটা ভালো পরিবেশ খুঁজছে, এই যেটাতে আমরা নিশ্চিত করতে পারি এই মানটা, এরই উদ্যোগে আমরা এটা আলহামদুলিল্লাহ শুরু করেছি। যেটা একটা কথা জ্ঞাতব্যই না, কথা শুরুতেই বলি, আবার আসবো প্রসঙ্গে। এই যে এই উদ্যোগটা, যে আমাদের যা প্রজেক্টের যা কিছু হবে,
লভ্যাংশ পরে আলহামদুলিল্লাহ শতভাগ ব্যবহার হবে আমাদের ফিসাবিল্লাহ, এই যে আপনার দাওয়াইল্লাহ প্রজেক্টে ইনশাআল্লাহ, কজ্জে হাসানা প্রজেক্টে ব্যবহার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রজেক্ট সম্পর্কে যে আমরা জিজ্ঞেস করি, যে প্রজেক্টটা কতটুকু জমির উপর, কয়তলা বিল্ডিং করার পরিকল্পনা, প্ল্যান পাস হয়েছে কিনা, কবে থেকে শুরু হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। প্রজেক্টটা সম্পূর্ণ 3 কাঠার প্রজেক্ট, যেটা হচ্ছে 4.95%। আর আমাদের ওয়ার্কিং এরিয়া যেটা টোটাল প্রজেক্ট ওয়ার্কিং হচ্ছে 1780 বর্গফুট বা স্কোয়ার ফুট, 1780 বর্গফুট গোটাটা কাভার হবে। এর মধ্যে আছে যে এক একটা ফ্ল্যাট নিবে, এক একটা ফ্ল্যাটে বা এক একটা ইউনিটে 850 স্কোয়ার ফিট করে পাবে, যার মধ্যে আছে 2টা বাথরুম, 3টা বড় বড় বেডরুম, একটা বড় ডাইনিং, 2টা বেলকনি, আর একটা বড় কিচেন বা রান্নাঘর। আর এখানে সিঁড়ি হচ্ছে কমন স্পেস আছে 110 স্কোয়ার ফুট হচ্ছে সিঁড়ি, আর পার্কিং হচ্ছে 500 স্কোয়ার ফুট, যেটা সবাই মিলে ব্যবহার করবে। 5 তলার প্রজেক্ট আলহামদুলিল্লাহ, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, প্ল্যান অনুমোদন, আরডির অনুমোদন সবকিছু রেডি মাশাআল্লাহ। আমরা অতি দ্রুতই, মানে আইনগত সকল কাজ শেষ, সকল কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। অত দ্রুত আমরা প্রজেক্টের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এখানে মানুষ যদি যুক্ত হতে চায়, যে কেউ ধরেন আগ্রহী, যে তারা রাজশাহীতে বা এরকম দিনী পরিবেশে তারা থাকার জায়গা খুঁজতেছে, তাহলে যুক্ত হওয়ার সিস্টেমটা কি? যুক্ত হওয়ার সিস্টেম আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, তারা নাম্বারে যোগাযোগ করবে। আমরা তো প্রাথমিক বললামই যে 850 স্কোয়ার ফুটে 3 বেড বিশিষ্ট একটা হচ্ছে ইউনিট, আর প্রাথমিক বুকিং মানে 10 লাখ টাকা দিয়ে তারা যুক্ত হতে পারবে। তারপরে আমরা 2-3 ধাপে টাকা নিব, সম্পূর্ণ ফর্মালিটিস আমাদের সাথে যোগাযোগ করে, লাইভে যোগাযোগ করে এটা জানতে হবে। কারণ অনেক বিস্তারিত বিষয় থাকে, এই শর্ট ভিডিওতে এত বিস্তারিত বিষয়গুলো আসেও না। জি, তো এতটুকু ক্লিয়ার হলাম যে কেউ যদি আগ্রহী হয় তাহলে তার ফার্স্ট বুকিং মানি হচ্ছে 10 লক্ষ টাকা, এটা দিয়ে এসে যুক্ত হবে, তারপরে আপনাদের সাথে তাদের বিস্তারিত কথাবার্তা হবে ইনশাআল্লাহ। জি, যেহেতু এটা একটা কমিউনিটির মতো, কমিউনিটির মতো। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো এখানে যদি আর অন্য কোনো কিছু বলার থাকে, যেটা বলে আপনি ধরেন এই ধরনের প্রজেক্টে অনেক মানুষ পরে যুক্ত হওয়ার পর অনেক সমস্যা ফেস করে, অনেক প্রবলেম ফেস করে, এরকম আসলে এমন কোনো বিষয় থাকতে পারে যেটার বিষয়ে আপনি গ্যারান্টি দিবেন যে না, এই জিনিসটা সেগুলো সকল কিছু থেকে মুক্ত, ধোঁকা হোক, প্রতারণা হোক, অল এভরিথিং যেটাই হোক? আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি 2012 সাল থেকে এই বিষয়ে এই জগতে কাজ করে আসছি, হাতে কলমে, ফিল্ডে। আমি 12 সাল থেকে 2টা প্রতিষ্ঠানে, বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানে রাজশাহীর কাজ করেছি। এমএস বিল্ডার বা এমএস ডেভেলপারে প্রায় 2 বছর চাকরি করেছি। পরবর্তীতে এমএস বিল্ডার যেটা, এটাতে প্রায় 3 বছর চাকরি করেছি। 2018 সালে যখন বাইতুল হাম জামে মসজিদ প্রজেক্ট শুরু হয়, তখন আমাদের প্রাণপ্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আহ্বানে আমি এই প্রজেক্টে সব চাকরি ছেড়ে দিয়ে দিনের স্বার্থে দিনিয়াতে আলহামদুলিল্লাহ ওনার সাথে যুক্ত হয়ে ওনার যত প্রজেক্ট আলহামদুলিল্লাহ দেখাশোনা করি। তো সেই ক্ষেত্রে আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায়, প্রতারিত হওয়ার তো কোনো সুযোগই নয় আলহামদুলিল্লাহ। আমি এখানে স্থানীয়, রাজশাহী আমার বাসা, আমচত্বরের বাসা, আমি জামিয়া সালাফিয়ায় 24 ঘন্টা যাতায়াত করি, এখানে প্রতারিত হওয়ার প্রশ্নই আসে না আলহামদুলিল্লাহ। এই জিজ্ঞাসা করাটাই, এই প্রশ্ন করাটাই ভুল আর কি। প্রতারিত হওয়ার বা প্রতারিত করার এই প্রশ্নই আসবে না ইনশাআল্লাহ। এটা আশ্বস্ত করতে পারি। অন্য কোনো সমস্যা কি, কোনো প্লট ফ্ল্যাট যখন মানুষ নিতে যায় তার মনে কোনো প্রশ্ন থাকতে পারে, যেটা বললে জি, যা জিজ্ঞাসা আমাদের ওই হটলাইনে ফোন দিলে সম্পূর্ণ জিজ্ঞাসা অবশ্যই একটা সুন্দর উত্তর পাবে, বা যা পরামর্শ দিনী ভাই হিসেবে, নিজের ভাই হিসেবে যা পরামর্শ, যেহেতু আমরা আহ্বান করছি রাজশাহীতে থাকতে, নিজের জায়গাতে ফ্ল্যাট করে দেবো, তারা থাকবে, বসবাস করবে। যে ওর সমস্যা মানে আমার সমস্যা, আমরা সেটা ফেস করবো ইনশাআল্লাহ। ওটা নিয়ে ওনাকে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জমি সিএস খতিয়ান থেকে শুরু করে নিয়ে হালনাগাদ পর্যন্ত সিএস খতিয়ানের মালিক আলহামদুলিল্লাহ ঠিক আছে, এসএ খতিয়ান ঠিক আছে, আরএস খতিয়ান ঠিক আছে। আরএস এর পরে যে ব্যক্তি ভদ্রলোক ডক্টর সাহেব মালিক ছিলেন, তার নাম থেকে সরাসরি আমার নামে রেজিস্ট্রেশন হয়ে আমার নামে খারিজ খাজনা পূর্ণাঙ্গ নিষ্কণ্ঠক জমি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সুই ঢোকানোর মতো জায়গা নাই জমির আলহামদুলিল্লাহ। আমরা যাচাই বাছাই করে, খালি এটা না, এটা আমার হচ্ছে 5 নম্বর 6 নম্বর প্রজেক্ট, এরকম আমার 5-6টা প্রজেক্ট আমরা সফলতার সাথে, সুনামের সাথে শেষ করেছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের সম্মানিত উদ্যোক্তা আব্দুস সামাদের লাইফ হিস্টোরি এবং তার ব্যবসার একটা অন্যতম প্রজেক্ট, সেটি হচ্ছে প্লট এবং ফ্ল্যাটের বিজনেস। তার একটা প্রজেক্ট, তার 5 বা 6 নম্বর প্রজেক্টের সাথে আমরা আমাদের যে মুসলিম বাইতুল মাল কর্জে হাসানা, সেই আমরা যুক্ত আছি সেটির সাথে আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই কর্জে হাসানা যারা এই কাজের সাথে যুক্ত হতে ইচ্ছুক, তারাও, অথবা যাদের প্রয়োজন আছে এই ধরনের প্লট বা ফ্ল্যাটের, ঠিক আছে, তারা সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবো যে বিশ্বস্ত সূত্রে রাজশাহীতে কেউ বসবাস করতে চাইলে আপনারা এই লিঙ্ক, এই উদ্যোগ, এই ভাই আমাদের যে উদ্যোক্তা ভাই, দিনী ভাই, তার মাধ্যমে, এবং দারুসালাম যে রিয়েল এস্টেট, সেটির মাধ্যমে, যে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেটির মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের উদ্যোগকে কবুল করুক, মানুষের
জন্য দিনী পরিবেশে সঠিক বসবাসের জায়গা তৈরি করার তৌফিক দান করুক। পাশাপাশি এই ধরনের প্রজেক্টের মাধ্যমে আমাদের কর্জে হাসানা প্রজেক্টকে উপকৃত করারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।